2 নভেম্বর 1975 সাল। ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কুদাতা ঘটাবার চেষ্টা করে মেজর ডালিম। সেই ক্রান্তিলগ্নে নিম্মি ছিল আমার পাশেই। সর্বদাই ও আমার সব দুঃখকষ্টের সমান ভাগিদার হয়ে থেকেছে। সব বিপদাব্দের মোকাবেলা করতেও কুণ্ঠিত হয়নি কখনো। 2 নভেম্বর 1975 সাল। গত বেশ কয়েকদিন কাজের চাপে বাসায় যাওয়া হয়নি। ঠিক করলাম দুপুরের পর কিছু সময়ের জন্য বাসায় যাব। প্ল্যান মাফিক লাঞ্চের পর এক ফাঁকে চলে এলাম মালিবাগে। বেশ কয়েকদিন বিরতির পর হঠাৎ আমার আগমনে বাসার সবাই খুব খুশি হল। সবাই মিলে খাওয়া দাওয়া হৈহুল্লোড় করা হল আনন্দঘন পরিবেশে। সন্ধ্যায় নিম্মিকে নিয়ে গেলাম মিনু ফুপ্পুর বাসায়। রাতের খাওয়া ওখানেই খেতে হল। বেশ রাত অবধি গল্পগুজব করে আমি আর নিম্মি ফিরছিলাম মালিবাগে। হঠাৎ নিম্মি বলল, আজ আমি তোমার সাথে বঙ্গভবনে থাকব। 15ই আগস্টের পর থেকেই বেচারি ভীষণভাবে অবহেলিত। একদম সময় দিতে পারছিলাম না ওকে। বললাম, ঠিক আছে, তাই হবে। দুজনে ফিরলাম বঙ্গভবনে। সময় তখন মধ্যরাত পেরিয়ে গেছে। তেমন কোনো ব্যতিক্রম চোখে পড়ল না। সিঁড়ি বেয়ে দোতলায় আমার কামরার দিকে এগুচ্ছি। ডিউটিরত হাবিলদার এগিয়ে এসে বলল, স্যার, মেজর হাফিজ এবং ক্যাপ্টেন ইকবাল সাহেব বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। ইস্টবেঙ্গলের গার্ড রিপ্লেসমেন্ট ও এখন পর্যন্ত এসে পৌঁছায়নি ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার্স থেকে। সবাই আপনাকে খুঁজছেন। কর্নেল রশিদ, কর্নেল ফারুক এবং অন্যান্য সব অফিসাররাই প্রেসিডেন্ট সাহেবের সাথে বৈঠক করছেন। আচমকা খবরটা পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। কিন্তু যেভাবে অবস্থা গড়াচ্ছিল তাতে এমন কিছু একটা ঘটতে পারে সেটা অপ্রত্যাশিত ছিল না। বিগত দিনগুলোর ঘটনা প্রবাহের স্বাভাবিক পরিণতি হিসাবেই ধরে নিয়েছিলাম সমস্ত ব্যাপারটাকে। নিম্মিকে কামরায় যেতে বলে দ্রুত গিয়ে হাজির হলাম প্রেসিডেন্টের সুইটে। প্রেসিডেন্ট সাহেব বেশ কিছুটা বিরক্ত এবং উত্তেজিতভাবে একটা সোফায় পা গুটিয়ে তার নিজস্ব স্টাইলে বসে তার পাইপে তামাক ভরছিলেন। কর্নেল রশিদ রেড টেলিফোনে কার সাথে যেন যোগাযোগের চেষ্টা করছিল। কর্নেল ফারুক আরেকটি সোফায় নিশ্চুপ বসেছিল। ঘরে ঢুকে প্রেসিডেন্টকে সালাম জানিয়ে কর্নেল রশিদের কাছে জানতে চাইলাম, ব্যাপার কি রশিদ, কি হয়েছে? যা এতদিন সন্দেহের পর্যায়ে ছিল তাই হয়েছে। তোর দুই বন্ধু হাফিজ এবং ইকবাল ইস্টবেঙ্গলের সব ট্রুপস উইথড্র করে নিয়ে গেছে বঙ্গভবন থেকে। প্রথমে সবাই মনে করেছিলাম এটা রাউজিন রিপ্লেসমেন্টের ব্যাপার। কিন্তু সন্ধ্যার পরও যখন রিপ্লেসমেন্ট এসে পৌঁছাল না তখন থেকেই ক্যান্টনমেন্টে ফোন করে চিফ জেনারেল জিয়া, সিজিএস ব্রিগেডিয়ার খালেদ, ব্রিগেড কমান্ডার সাফায়াত কাউকেই কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। এদিকে খবর পাওয়া যাচ্ছে ক্যান্টনমেন্টে অস্বাভাবিক ট্রুপস মুভমেন্টস হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউই কিছু পরিষ্কার করে বলতে পারছে না ক্যান্টনমেন্টে কি ঘটছে। জেনারেল ওসমানীর সাথে যোগাযোগ করতে পেরেছি কিন্তু তিনিও সঠিক কিছু বলতে পারলেন না। তিনি বঙ্গভবনে আসছেন। জেনারেল ওসমানী ব্রিগেডিয়ার খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন বিডিআরের 2টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে। হাফিজ এবং ইকবালকেও পাওয়া যাচ্ছে না টেলিফোনে। আমার সাথে কথা শেষ করে কর্নেল ফারুককে বলা হল রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। কর্নেল ফারুক রেসকোর্সে যাবার জন্য উঠে দাঁড়াতেই আমি বললাম, ফারুক, তুই অবশ্যই রেসকোর্সে যাবি, তবে ইউ উড নট মুভ আন্ডার এনি প্রভোকেশন ওর সার্কামস্ট্যান্সেস হোয়াটসোএভার। সব বিষয়ে পরিষ্কার হবার পরই আমাদের করণীয় কী হবে সেটা বিবেচনা করা হবে। এর আগে আমাদের তরফ থেকে কোনো মুভ নেয়াটা যুক্তিসঙ্গত হবে না। প্রথমত, চেষ্টা করতে হবে এই সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা যায় কিনা। এর জন্য আমি নিজেই যাব ক্যান্টনমেন্টে। আমি ফিরে না আসা পর্যন্ত অথবা আমার কোনো কিছু না হওয়া পর্যন্ত নো অ্যাকশন এট অল। ইজ দ্যাট ক্লিয়ার? ইতিমধ্যে জেনারেল ওসমানীও এসে পৌঁছেছেন। তিনিও আমার অভিমতকে সমর্থন জানালেন। আমরা যখন আলোচনায় ব্যস্ত তখন বিডিআরের 2টো রেজিমেন্ট এসে পৌঁছে গেছে সে খবর নিয়ে এল মেজর পাশা, মেজর শাহরিয়ার এবং ক্যাপ্টেন বজলুল হুদা। নিম্মি গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলেছিল। সিদ্ধান্ত অনুযায়ী মেজর শাহরিয়ার চলে গেল তার রেডিও বাংলাদেশের কন্ট্রোল সেন্টারে। ক্যাপ্টেন হুদা প্রেসিডেন্ট, জেনারেল ওসমানী এবং কর্নেল রশিদকে সাহায্য করার জন্য বঙ্গভবনেই থাকবে সেটাই সিদ্ধান্ত হল। বাকিরা সবাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট এবং ডেপ্লয়েড ইউনিটগুলোর কমান্ড নেবার জন্য যার যার পজিশনে চলে গেল। আমি বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় কর্নেল রশিদ আন্তরিকভাবেই বলেছিল, ডালিম, ভেবে দেখ এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া ঠিক হবে কিনা। সেই তরল অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেনেও তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম, এই ক্রান্তিলগ্নে দেশ ও জাতিকে বাঁচাতে সামওয়ান হ্যাজ টু ক্লিন দ্য ডার্টি লাইন অ্যান্ড ওয়াই নট মি। প্রেসিডেন্টের সুইট থেকে বেরিয়ে চলে এলাম আমার কামরায়। বেচারি নিম্মি অবস্থার গুরুত্ব উপলব্ধি করে বেশ কিছুটা ঘাবড়ে গেছে।
জিজ্ঞেস করল, এখন কি হবে? আমি বললাম, তুমি বঙ্গভবন ছেড়ে ড্রাইভারকে সঙ্গে নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাও। ঠিক বুঝতে পারছি না ঘটনা কোনো দিকে মোড় নেয়। যাই হোক না কেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। ড্রাইভারকে ডাকিয়ে এনে নির্দেশ দিলাম, বেগম সাহেবের হুকুম মতো তার সাথেই থাকবে তুমি যতক্ষণ তিনি চান। নিম্মি কিছুক্ষণ ইতস্তত করে নিশি রাতে একা একা বেরিয়ে গেল একরাশ আশঙ্কা মনে নিয়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। যাবার সময় অশ্রুসিক্ত চোখে ধরা গলায় শুধু বলে গেল, আল্লাহর হাতেই তোমাকে সোরপত করে দিয়ে গেলাম। সাবধানে থেকো। তথ্যসূত্র, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি মেজর ডালিম। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।